নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 8টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি একটু বড় হবে, তাই আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, এবার বিপদে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআর দায়ের করা হলো তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগও। পুলিশ সূত্রের খবর, গত 5ই মে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীববাবু। তার অভিযোগের ভিত্তিতে মোট 6টি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী রাজীববাবু আমাদেরকে বলেছেন, অভিষেক যে ভাষায় নির্বাচনী প্রচার করেছেন তার ফলে অরাজকতা তৈরি হতে পারত। তৃণমূলের প্রত্যাবর্তন হলে সাধারণ মানুষের ওপর আক্রমণ হতে পারত। তার দাবি, এই অভিযোগ কোনো মতেই উদ্দেশ্য প্রণোদিত নয়। প্রসঙ্গত, রাজীববাবু একজন সমাজকর্মী। এর আগেও বাগুইআটিতে বার এবং সেখানে নাচ গান নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজীববাবু। তার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগও রয়েছে, তবে সেই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেন তিনি। বারংবার তৃণমূল এবং তৃণমূলের কর্মী সমর্থক এবং দুষ্কৃতীরা তার বিরুদ্ধে পেছনে পড়েছে, তার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু সরকার এবার পাল্টে গিয়েছে। এখন বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। ফলতায় পুনর্নির্বাচনের আবহে গ্রেপ্তার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পুলিশের জালে ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাইদুল খান। পুলিশ সূত্রের দাবি, সাইদুল খানের বিরুদ্ধে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানো সহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফলতা থানার পুলিশ। পুনর্নির্বাচনের আগে এই গ্রেপ্তারি যথেষ্ট বড় পদক্ষেপ বলে মনে করছেন এলাকার মানুষজন। যদিও এই বিষয় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কোনো রক্তপাত নয়, খুনোখুনি নয়। এবছর একদিকে যেমন নজিরবিহীন ভোটের সাক্ষী থেকেছে রাজ্যবাসী, তেমনই আবার ভোটে কারচুপির অভিযোগে বেনজিরভাবেই গোটা ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে দেয় কমিশন। আর সেই জন্যই আগামী 21 তারিখ বিধানসভা পুনর্নির্বাচন রয়েছে। ওখানে দেখার বিষয় সেখানে কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করে কিনা এই জাহাঙ্গীর খান এবং তার ঘনিষ্ঠরা। চলে আসছি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। উন্মাদ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষেরা। কি করছেন তারা, দেখুন ভিডিওটি। এতক্ষণ ধরে দেখলেন বাংলাদেশের কি অবস্থা। বাংলায় রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতেও আলোড়ন তুলেছে। ঢাকার বিভিন্ন এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ এবং বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা কুশপুতুলে জুতোর মালা পরিয়ে তার জুতো পেটা করছে এবং পরে আগুন ধরিয়ে দিচ্ছে।
এই ঘটনাকে ঘিরে দুই বাংলার রাজনৈতিক মহলেও জোর চর্চা এবং আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিক্ষোভকারীদের একাংশের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং বিজেপির ক্ষমতায় আসা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না, পারবেনই বা কী করে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সীমান্ত, অনুপ্রবেশ এবং নিরাপত্তা ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তারা বুঝতে পারছে এখন কাঁটা তারের বেড়া পেরিয়ে কোনো রকমভাবেই ভারতে প্রবেশ করতে পারবে না এবং ভারতে যে আক্রমণ করার যে পরিকল্পনা তাদের ছিল, সমস্ত কিছু বা সমস্ত আশায় তাদের জল ঢেলে দিয়েছে শুভেন্দু সরকার, আর তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে তাদের। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের সংশোধনাগারগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং কয়েদিদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে চরম কড়াকড়ি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রেসিডেন্সি জেল সহ রাজ্যের একাধিক সংশোধনাগারে বন্দীদের হাতে মোবাইল ফোন পৌঁছে যাওয়া এবং সেখান থেকেই অপরাধমূলক নেটওয়ার্ক চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে সন্দেশখালী শেখ শাহজাহানের মতো কুখ্যাত অপরাধীরা জেল থেকে বা জেলবন্দি হয়েও মোবাইল ব্যবহার করেছেন এমন তথ্য বারংবার সামনে আসায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই নজিরবিহীন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারসহ দুজন আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের কারা দপ্তরের এই অব্যবস্থার জন্য পূর্বোত্তর সরকারের নীতিকেই দায়ী করেছে বর্তমান শাসক দল। অভিযোগ উঠেছে যে দমদম থেকে বহরমপুর প্রায় প্রতিটি সেন্ট্রাল জেলেই কয়েদিদের একাংশ অবাধে ফোন ব্যবহার করছে, যা জেলের অভ্যন্তরীণ সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জেলের ভিতর থেকে অপরাধীরা যাতে কোনোভাবেই বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে না পারে তা নিশ্চিত করতেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে জেলের সুপারকে সাসপেন্ড করার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন যে কর্তব্য পালনে গাফিলতি বা বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আপনাদের কি মনে হয় এই পদক্ষেপটা কি একেবারে সার্থক হবে পরবর্তীতে? তাহলে অবশ্যই মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার আরও বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল থেকে দেওয়া সমস্ত জাতিগত শংসাপত্র যাচাইয়ের কড়া নির্দেশ দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। দপ্তর সূত্রের খবর, জেলা শাসকদের এই নির্দেশ দিয়ে জানানো হয়েছে বেআইনিভাবে বা ভুল তথ্য দিয়ে যদি কোনো শংসাপত্র কেউ পেয়ে থাকেন তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। 2011 থেকে প্রায় 1,69,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু করা হয়েছে। এর মধ্যে তপশিলি জাতি হিসেবে প্রায় 1 কোটি, তপশিলি উপজাতি হিসেবে প্রায় 21 লক্ষ এবং ওবিসিদের 48 লক্ষ সার্টিফিকেট দেয়া হয়েছে বেআইনিভাবে। 1,69,00,000 মধ্যে 47.80 লক্ষ শংসাপত্র শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকেই আবেদনের ভিত্তিতে হয়েছে। এর মধ্যে রয়েছে আগের শংসাপত্রের ভিত্তিতে দ্বিতীয় প্রজন্মের শংসাপত্র। দপ্তরের নজরে এসেছে 2011 সাল থেকে ইস্যু করা কিছু জাতিগত শংসাপত্রের সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠকও হয়। এরপরই 2011 সাল থেকে যে সমস্ত শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলি পুনর্যাচাইয়ের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে দ্বিতীয় প্রজন্মের জন্য দেওয়া শংসাপত্র। একই সঙ্গে জানানো হয়েছে এসআইআরে যদি কোনো নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রেও ওই শংসাপত্র বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার মালদহে প্রায় 14 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল। গ্রেপ্তার করা হলো রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতাকে। প্রিজন ভ্যানের সামনে উঠল
চোর চোর স্লোগান। রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের শাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মিনি ব্যাংকে প্রায় 14 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগেই গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল এবং তার স্বামী তৃণমূল নেতা অনিল কুমার মণ্ডল। ঘটনায় অভিযুক্ত বাকি 3 তৃণমূল কর্মী ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। দীর্ঘদিন ওই মিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন প্রধানের স্বামী অনিল মণ্ডল। তিনি এলাকার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। পরে তার ছেলে অমিত মণ্ডল ম্যানেজারের দায়িত্ব নেন এবং ক্যাশিয়ার ছিলেন অনিল মণ্ডলের ভাইপো প্রণব মণ্ডল। এলাকার প্রায় 5,000 কৃষিজীবী এবং সাধারণ মানুষ ওই ব্যাংকে টাকা জমা রাখতেন। অভিযোগ, বছর খানেক আগে আচমকায় ব্যাংকে তালা ঝুলে যায়। তারপর থেকেই ম্যানেজার এবং ক্যাশিয়ার গা ঢাকা দিয়েছিলেন। আর অবশেষে এবার 2 জনকে গ্রেপ্তার করেছে এবং 3 জনের বিরুদ্ধে খোঁজ খবর শুরু করে দিয়েছে পুলিশ। চলে আসি পরের খবরে। কথা রাখলো বিজেপি সরকার। ক্ষমতায় আসতেই খুলে গেল আরজিকর ফাইল। সাসপেন্ড করা হয়েছে 3 বাঘা বাঘা আইপিএস অফিসারকে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগে আমরা এই 3 জনকে সাসপেন্ড করছি। সাসপেন্ড হয়েছেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। রীতিমতো ক্ষোভের সুরেই শুভেন্দুবাবু বলেছেন, সেই সময় একজন ডিসি সাংবাদিক বৈঠকে যেভাবে কথা বলছিলেন এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। উনি তো কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না, পুলিশ ডিপার্টমেন্ট বা হোম ডিপার্টমেন্টের মুখপাত্রও ছিলেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য কাগজে তাকে কেউ দায়িত্ব দেয়নি। কেউ মৌখিকভাবে দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে। ক্ষোভ উগড়ে দিয়েছেন তিলোত্তমার মাও। তিনি বলেন, টাকা দিতে চাওয়ার প্রসঙ্গ যাতে আমরা না বলি তার জন্য আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছিল। আমি যখন বলে ফেলেছি তখনও ওর বাবা আমাকে বারণ করছিল, কিন্তু আমি বলে ফেলেছিলাম। না বললে হয়তো বছরের পর বছর এইভাবেই কেটে যেত। নতুন মুখ্যমন্ত্রীর সাফ কথা, তিলোত্তমার ঘটনা বাংলার মান মর্যাদা গরিমাকে নষ্ট করেছে। তিনি বলেছেন, যখন বিভাগীয় তদন্ত হবে তখন যাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি তাদের বক্তব্যও নেব। অন্যদিকে নির্যাতিতার পরিবার যদি চায় তাহলে তাদের বাড়িতে গিয়েও তাদের বক্তব্য আমাদের অফিসাররা নিয়ে আসবে। এদিন সাংবাদিক বৈঠকে বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। তিনি যে তদন্তের বাইরে নন তাও জানাতে ভোলেননি। বলেন, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ ছিল কি না সেটাও দেখা হবে। এমনি সময়টা ভালো যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। হাইকোর্টে বড় জয় রাজ্য সরকারের, মুখ পুড়ল তৃণমূলের। 3 জলায় বুলডোজার দিয়ে বহুতল ভাঙার মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিল, যে অংশ ভাঙা হয়েছে সেখানে যদি বিপজ্জনক অংশ আরও বাকি থাকে সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে দ্রুত ভাঙতে পারবে কলকাতা পৌর নিগম। আইন মেনে সব পদক্ষেপ করতে পারবে পৌরসভা এবং পুলিশ। কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়েও এই দিন উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। গত 12ই মে 3 জলার ওই বহুতলে আগুন লাগে। ওই বহুতলের কারখানায় প্রথমে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা দেবী। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানান, ওই বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। কঠোর পদক্ষেপের বার্তা দেন তিনি। বুধবার বুলডোজার দিয়ে বহুতলটি ভাঙা শুরু হয়। এরপরই এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল। এই দিন মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, ওই বহুতলে কোনো ব্যবসা চালানো যাবে না। কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি রাজা বসু চৌধুরীর পর্যবেক্ষণ, ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ বেড়েই চলেছে।
যেটা ধ্বংসাত্মক। তিলজলার ওই বহুতলের অনুমোদনের নকশা মালিকপক্ষ দেখাতে পারেননি বলেই মন্তব্য করেন বিচারপতি। যা যা করণীয় সব করতে পারবে রাজ্য সরকার, অর্থাৎ শুভেন্দু সরকারকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়ে দিল হাইকোর্ট।